আজ 30শে জানুয়ারি শুক্রবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। নিষেধাজ্ঞা সত্ত্বেও আনন্দপুরের শুভেন্দু, শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। ভোটার তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ঘিরে মৃত্যু, নূরপুর তিওরপাড়ার চাঞ্চল্য। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা, আনন্দে আত্মহারা জলপাইগুড়ির খুদে পড়ুয়ারা। ইডির স্ক্যানারে রিলায়েন্স গ্রুপ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় যোগ আরো 1800 কোটি। এসআইআর ইস্যুতে কাজের চাপ কমাতে 3 আধিকারিকের বদলি, কমিশনকে জানালো নবান্ন। ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য দরকার, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে বার্তা নওশাদের। এসআইআর নোটিশের আতঙ্কে ভুগছিলেন ডোমজুর ও পোলবায় 2 বৃদ্ধের মৃত্যু। লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ কেন? 7000 মহিলার হয়ে রাজ্যের কাছেই জানতে চাইল হাইকোর্ট। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন হুমায়ুনের, ভোটের অঙ্ক ঘোরাতে বড় খেলায় নামার জল্পনা। রাজধানী সফরে মৃতদের পরিবারকে সঙ্গে নিচ্ছেন মুখ্যমন্ত্রী, কমিশনে হাজির করাবেন স্বজনহারাদের। ভোটের আগে স্কুলে গ্রুপ সি ও ডি নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল এসএসসি। স্বরাষ্ট্র সচিব সহ 9 অফিসারের অব্যাহতি চেয়ে কমিশনকে চিঠি নবান্নর, ভোটের মুখে অবজারভার বিতর্ক। বিজেপি তৃণমূলের জন্যই এসআইআর হয়রানি, মমতাকে আক্রমণ মৌসুমের। এসআইআর ইস্যুতে আবারও 3 আধিকারিকের বদলি নিয়ে নবান্নর ব্যাখ্যা কমিশনকে। বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে মুসলিম ভোট, পাখির চোখ বঙ্গ সিপিএম এর। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা শুভেন্দুর, নবান্নর সামনে ধর্নার অনুমতি মেলেনি। ধর্মনিরপেক্ষ দলগুলোর ঐক্যের বার্তা, সেলিম হুমায়ুন বৈঠক ঘিরে জোর আলোচনা। এসআইআর নোটিশের জেরে মানসিক চাপে ডোমজুর ও পোলবায় আরো 2 বৃদ্ধের মৃত্যু। ভোটের আগে আলিপুরদুয়ারে বিজেপির বড় সাফল্য, একসঙ্গে 150 পরিবারের যোগদান। তৃণমূলের গড়ে ভাঙন, হরিরামপুরে বিজেপির পতাকা হাতে একাধিক পরিবার। লক্ষ্য 2026, রাজ্যে আসছেন অমিত শাহ, সভা নয় বৈঠক কেন্দ্রিক প্রস্তুতিতে জোর। শুভঙ্কর বাবুর তৃণমূলের প্রতি নরম মনোভাব, অধীরের সময় জোটের প্রসঙ্গ টানলেন সেলিম। আমরা বাংলাদেশি বা রোহিঙ্গা নই, এসআইআর ইস্যুতে রাজ্যকে আক্রমণ মৌসুমের। সেলফি মানেই প্রেম নয়, হুমায়ুন সাক্ষাৎ বিতর্কে সাফাই সেলিমের। এসআইআর শুনানিতে ডাকা মানেই নাম বাদ, জল্পনার মাঝে আসল সত্যি জানালেন অধীর চৌধুরী। 200 জনকে শুনানিতে ডাকার পর নিজেই এসআইআর নোটিশ পেলেন দাতনের বিডিও। এসআইআর ইস্যুতে বাঙালির ক্ষোভকে শক্তভাবে ধারণ করছেন মমতা ও অভিষেক। বাড়তে পারে টেক হোম স্যালারি, চাকরিজীবীদের লাভ 1.14 লক্ষ পর্যন্ত। এসআইআর নিয়ে 3 আধিকারিকের বদলি প্রসঙ্গে আবারও কমিশনকে জবাব নবান্নর। বিধানসভা ভোটের আগে বাংলায় 25 আইএএস আইপিএস অবজারভার নিয়োগ, বৈঠকে ডাক কমিশনের। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর ইস্যুতে কাজের চাপ কমাতে 3 আধিকারিকের বদলি, কমিশনকে জানালো নবান্ন। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকা সংশোধনের বিরাট ও সংবেদনশীল কাজ। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য এই প্রক্রিয়া চালু করেছে, যাতে মূল ভোটার তালিকা ত্রুটিমুক্ত, প্রকৃত ভোটাররা অন্তর্ভুক্ত ও অযোগ্য ভোটার বাদ দেওয়া যায়। কিন্তু নির্বাচনকে ঘিরে এই এসআইআর এর বাস্তবায়ন নিয়ে রাজ্য প্রশাসন ও কমিশনের মধ্যে টানাপোড়েন তীব্র আকার নিতে থাকে। এর মাঝেই একটি নতুন ইস্যু সামনে এসেছে। 3 জন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাকে বদলি করার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশন কয়েকদিন আগে রাজ্য সরকারের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে একটি কড়া চিঠি পাঠায়, যেখানে প্রশ্ন করা হয় কেন এসআইআর প্রক্রিয়ায় যুক্ত 3 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কমিশনের অবস্থান ছিল এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো অফিসারকে বদলি করা যাবে না এবং যদি বদলি করতে হয় তাহলে আগে কমিশনের অনুমতি নেওয়া উচিত। এই নিয়মের উদ্দেশ্য হলো ভোটার তালিকার সংশোধন ও শুনানি চলাকালে স্থিতিশীলতা রাখা এবং সংশ্লিষ্ট অফিসারদের কাজ ব্যাহত না হওয়া। তবে নবান্ন সেই চিঠির জবাবে জানায় যে
ওই 3 জন অফিসারকে বদলি করা হয়েছে কাজের চাপ কমানোর জন্য। রাজ্য পক্ষের যুক্তি ছিল এসআইআর এর কাজ চলাকালীন তারা অত্যন্ত ব্যস্ত ছিলেন এবং তার উপর অনেক দায়িত্ব চাপা পড়েছিল, ফলে তারা চাপ সামলাতে পারছিলেন না। তাই তাদের বদলি করে নিয়ে যাওয়া হয়েছে অন্য কম গুরুত্বপূর্ণ দায়িত্বে, যাতে মূল কাজের চাপ কমে এবং তাদের উপর নির্ভরযোগ্য কার্যক্ষমতা বজায় থাকে। রাজ্য প্রশাসনের দাবি, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনিক কার্যকারিতার দিক থেকে নেওয়া হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নেই। এই জবাব পাঠানোর পরও ইসির অবস্থান কিছুটা কঠোর। কমিশন বারবার জানিয়েছে যে এসআইআর এর মতো সংবেদনশীল কাজের সময় প্রশাসনিক বদলি বা প্রত্যাহারগুলো সমন্বয়ের মাধ্যমে করা উচিত এবং যদি বদলি না করা যায় তাহলে অন্তত কমিশনের সঙ্গে পরামর্শ ও অনুমতি প্রয়োজন। কমিশন এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে চান, যাতে কোনো পক্ষই ভাবতে না পারে যে বদলি করা হয়েছে কোনো রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থে। এ প্রসঙ্গ রাজনৈতিক মহলে নানা মতামত উক্ত করেছে। বিরোধীদের একাংশ বলছে এসআইআর এ কর্মরত অফিসারদের বদলি করা হলে কাজের ধারাবাহিকতায় বিঘ্ন ঘটতে পারে এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। নির্বাচনের সময় ভোটাররা যদি নতুন হাতে আডালা কাজ শুরু করে তাহলে ভুল বা অসঙ্গতির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই বদলির কারণে কোনো ধরনের সংবেদনশীল কাজ থেমে নেই এবং প্রতিটি অফিসার তার নতুন দায়িত্বে যথাযথ ভূমিকা পালন করছেন। রাজ্য প্রশাসন ও কমিশনের এই মত পার্থক্যের কেন্দ্রেই এখন এসআইআর এর কাজকে আরো দ্রুত, নিরপেক্ষ ও কার্যকরভাবে করার প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের জবাব পাঠানোর পর কমিশন কি বদলি সিদ্ধান্তকে মেনে নেবে বা পুনর্বিবেচনার আবেদন করবে, সেটাই আগামী দিনে সবার নজরকারী বিষয়। এই ইস্যু শুধু প্রশাসনিক নয়, এর ফলে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটারদের আস্থা ও নির্বাচনী পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হতে হবে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে বার্তা নওশাদের। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হলো মোহাম্মদ সেলিম ও হুমায়ুন কবির এর মধ্যে একটি সাক্ষাৎ ও বৈঠক। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য আলোচনা ও জল্পনা সৃষ্টি হয়েছে, কেননা নির্বাচনের পূর্ব মুহূর্তে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ও সম্ভাব্য সমন্বয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের মূল লক্ষ্য হিসেবে বিরোধী রাজনৈতিক নেতারা একটি মাত্র বড় উদ্দেশ্য সামনে রেখেছেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে হারানো। এই প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠক ও তার পরবর্তী প্রতিক্রিয়ায় তৃণমূল বিপক্ষে দাঁড়ানো অনেক নেতার মতামত প্রকাশ পেয়েছে। এই বৈঠকটি কলকাতার নিউ টাউনে একটি হোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির নির্বাচনী পরিস্থিতি, সম্ভাব্য জোট ও রাজনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর হুমায়ুন সাংবাদিকদের বলেন যে তারা নির্বাচনে সিপিএম, আইএসএফ সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করে লড়াই করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তারা চান যাতে বিকল্প রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটি বড় ঐক্য গড়ে ওঠে, যাতে ভোট বিভাজন না হয় এবং বিরোধী শক্তি সফল হতে পারে। এই বৈঠককে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী, যিনি আইএসএফ এর বিধায়ক ও নেতা। তিনি বলেছেন 2026-এর নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে হারতে হলে তিনি বলেছেন যে 2026-এর নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে হারাতে হলে যত ধর্মনিরপেক্ষ দল আছে তাদের একত্রিত হতে হবে, কিন্তু ঠিক কে কার সঙ্গে জোট করবে বা কোন দল কি ভূমিকা নেবে তা তিনি নিজের কাছে ঠিক করে দিতে পারছেন না। নওশাদ এই ঐক্যের বার্তা দিয়েছেন, তবে যে কোনো জোট বা সমঝোতা নির্দিষ্ট দল বা নেতার একক সিদ্ধান্ত হবে না, বরং সেটি দলগুলোর সম্মিলিত সিদ্ধান্ত ও আলোচনা ভিত্তিতে নির্ধারিত হবে। সেলিম ও হুমায়ুনের এই বৈঠক রাজনৈতিক মহলে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির অতীতে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। যদিও বৈঠক শেষে সেলিম নিজে জোট নিয়ে স্থির ঘোষণা দেননি। তিনি বলেছেন এই আলোচনা ফাঁকার ঘোষণা নয় এবং দলীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ধর্মনিরপেক্ষ দলগুলোর ঐক্য পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক, ধর্মীয় গোষ্ঠীগুলোর সমর্থন ও স্থানীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। সেটি হতে পারে সিপিএম, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি সহ অন্যান্য দলের সমন্বিত ক্ষমতা তৈরি, যাতে ভোট বিভাজনের ঝামেলা কমে যায় এবং বিরোধী শিবির শক্তিশালী হয়, যদিও এখনো চূড়ান্ত জোট বা সমঝোতা হয়নি। বৈঠকটি ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক সমীকরণের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্ন হুমায়ুনের, ভোটের অঙ্ক ঘুরিয়ে দেবেন বড় খেলায় নামার জল্পনা।
2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রাজনীতিতে অন্যতম আলোচিত চরিত্র হয়ে উঠছেন হুমায়ুন কবির, যিনি ইতিমধ্যেই নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন এবং প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা পর্যন্ত ব্যাপক রাজনৈতিক কল্পনা ও জল্পনা তৈরি করছেন। হুমায়ুন কবির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও বর্তমানে জনতা উন্নয়ন পার্টির নেতা। গত কয়েক মাসে রাজ্যের রাজনৈতিক মঞ্চে আবারও গুরুত্ব খুঁজতে শুরু করেছেন। তিনি 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে নিজেই একটি নতুন রাজনৈতিক গঠনের উদ্যোগ নিচ্ছেন এবং দাবি করেছেন যে তার দল বা গোষ্ঠী নির্বাচনে এমন পরিস্থিতি তৈরি করবে যাতে কোনো এক দলে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা আসবে না। ফলে তিনি কিং মেকার বা খেলার ফল ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখার অবস্থায় আসতে পারেন। এই দিক দিয়ে তার রাজনৈতিক বক্তব্যটা খুবই বিশেষ। তিনি সাংবাদিকদের বলেছেন, আমি এমন একটি দল গঠন করব যা প্রায় 135টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তার অনুমান মতে 294 সদস্য বিশিষ্ট বিধানসভায় কোনো দলই 148 আসনের সংখ্যা গরিষ্ঠতা পাবে না। ফলে সরকার গঠনের জন্য অন্য দলের সঙ্গে সমঝোতা বা সমর্থন নিতে হবে। তিনি এটাও উল্লেখ করেছেন যে নির্বাচনের পরকার সরকার গঠনে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হুমায়ুন কবিরের এই দাবির পেছনে রাজনৈতিক কৌশল বা ক্যালকুলেশন, যা রাজনৈতিক বিশ্লেষকেরা বড় খেলা হিসেবে বর্ণনা করছেন। সে অনুযায়ী অনেক পার্টি এই মুহূর্তে নির্দিষ্ট আসনের জন্য আদর্শ ভোট ভাঙা ও গুটিয়ে নেওয়ার চিন্তায় ব্যস্ত। হুমায়ুন মনে করেন তিনি এমন প্রতিদ্বন্দ্বিতা ও সমঝোতার ক্ষেত্র তৈরি করতে পারেন যেখানে বড় বড় দলগুলোর উপর নির্ভর করে সরকার গঠন করা হবে। তবে তার এই দাবিকে কেন্দ্র করে বিতর্কও কম নয়। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা তার বক্তব্যকে কড়া ভাষায় নাকচ করেছেন। এক রাজ্য তৃণমূল মুখপাত্র বলেন, তিনি রাজনৈতিকভাবে এখনো পর্যাপ্ত সমর্থন পাননি এবং তাকে প্রথমে নিজের আসনটি ঠিক রাখতে হবে এমন জোর দাবি করা যেন স্বপ্ন দেখা। এই জল্পনার পেছনে আরও একটি রাজনৈতিক সূত্র কাজ করছে। হুমায়ুন কবিরের দল বা নতুন রাজনৈতিক গঠন যদি ঠিকমতো সমর্থন পায়, তাহলে সেটা কেন্দ্রের বিরোধী দলের সহযোগিতায় বা বামপন্থী ও সংখ্যালঘু ভিত্তিক দলগুলির সঙ্গে সম্ভাব্য জোট তৈরি করে কার্যকারী ভূমিকা নিতে পারে। তিনি নিজেও বলেছেন যে তিনি বামপন্থী ও অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে আলোচনা বাড়াতে চান এবং নির্বাচনের আগে জোট গঠনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের এমন উচ্চাভিলাষ শুধু তার ব্যক্তিগত ইচ্ছা নয়, এটি পশ্চিমবঙ্গ রাজনীতির একটি নতুন মডেল হতে পারে, যেখানে তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি বড় দলের উপর প্রভাব ফেলতে পারে। যদিও এখনো কোনো দল বা নেতৃত্বের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়নি, তবে হুমায়ুনের মন্তব্য ভোট ভাগাভাগি ও রাজনৈতিক সমীকরণের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন উঠছে, হুমায়ুন কবির কি বাস্তবে নির্বাচনের পর একটি চতুর্থ খিলান তৈরি করতে পারবেন, নাকি এই সব কেবল রাজনৈতিক জল্পনা বা আগাম রাজনৈতিক আত্মবিশ্বাস? ভোটের ফল আসার পর এই প্রশ্নগুলোর উত্তরই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাজধানী সফরে মৃতদের পরিবারকে সঙ্গে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। কমিশনে হাজির করবেন স্বজন হারানোদের। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর সম্পর্কিত বিতর্ক ও মৃত্যুর ঘটনায় রাজনৈতিকভাবে নতুন এক উদ্যোগ নিয়েছেন। তিনি নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার সময় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গী হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সংশ্লিষ্ট পরিবারগুলো নিজেরা কমিশনের সামনে তাদের দাবি ও অভিজ্ঞতা ব্যক্ত করতে পারে। এটি আসলে এসআইআর উদ্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও ভোটারদের দ্বারা চরমভাবে অনুভূত সমস্যার একটা বড় প্রতিক্রিয়া। রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী প্রস্তুতি বেশি জোরে চালানো হলে এসআইআর এর কাজের চাপ এবং অনিশ্চয়তার কারণে বহু বুথ লেভেল অফিসার ও স্বাভাবিক নাগরিকের মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদ সংস্থার তথ্যে মাত্র 1 মাসের মধ্যে 30-এর উপরে মৃত্যু ও আত্মহত্যার ঘটনা হয়েছে, যেখানে পরিবারগুলো দাবি করছে অত্যধিক চাপ ও অমানবিক কাজের কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এই নান্দনিক ও রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ হলো তিনি মৃতদের পরিবারের সদস্যদের নেতৃত্বে ইলেকশন কমিশনের সরাসরি তাদের অবস্থা তুলে ধরতে চান। এর মধ্যে রয়েছে বিশেষভাবে এসআইআর এর কাজের চাপ ও সংশোধন প্রক্রিয়ার কারণে হতাহতদের অভিজ্ঞতা ও দাবি শোনানো। রাজ্য প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মনে করেন যে শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা বা মিডিয়া মন্তব্যই যথেষ্ট নয়। বাস্তবে এই কমিশনের সামনে নিজ চোখে দেখানো গল্প ও অনুভূতি তুলে ধরার মাধ্যমেই সমস্যার গুরুত্ব আরো স্পষ্ট হবে। এই সিদ্ধান্তে এসআইআর এর কারণে হতাহত পরিবারদের অনেকেই কিছুটা তৃপ্তিও প্রকাশ করছেন, কারণ তাদের দাবি আগে কমিশনের কাছে পৌঁছায়নি বা যথেষ্ট শোনা হয়নি বলে অভিযোগ উঠেছে। বাস্তবে বিএলওদের অফিসারদের সাথে যারা যুক্ত ছিলেন তারা কাজের চাপ, সময়সীমা এবং বিশেষ নির্দেশনাগুলোর মধ্যে বেশ বিপর্যস্ত ছিলেন এবং অনেক ক্ষেত্রেই পরিবার সদস্যরা অভিযোগ করেছেন যে এই পরিস্থিতিতে তাদের প্রিয়জনদের জীবনের নিরাপত্তা যথেষ্টভাবে ধরা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার সফরের দিনক্ষণ নির্ধারণ করেছেন। আগামী 1 ফেব্রুয়ারিতে তিনি নয়াদিল্লিতে যাবেন এবং সেই সফরে এসআইআর নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনের প্রধান বা উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। তার পরিকল্পনা হচ্ছে যে একাত্মিকভাবে মৃতদের পরিবারের দাবি ও অভিজ্ঞতা কমিশনের কাছে উপস্থিত করবেন এবং এই
ঘটনার পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রতিকার নিয়ে আলোচনা শুরু করবেন। মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আব্দুল্লাহ। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আঞ্চলিক দলগুলির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। কলকাতায় এক রাজনৈতিক সভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের বহুত্ববাদী চরিত্র রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের হাত শক্ত করা প্রয়োজন। ওমর আব্দুল্লাহ তার বক্তৃতায় বলেন, ভারতবর্ষের শক্তি তার বৈচিত্র্য, বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বহু ধর্মের সহাবস্থান। তার মতে এই বহুত্ববাদ রক্ষায় আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, দেশে এমন এক সময় চলছে যখন ভিন্ন মতকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে গণতন্ত্রকে শক্তিশালী রাখতে সাহসী নেতৃত্ব দরকার। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, তিনি রাজ্যের মানুষের অধিকার নিয়ে বারবার কেন্দ্রের সামনে প্রশ্ন তুলেছেন। এই ধরনের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে প্রয়োজন। তার এই মন্তব্যে উপস্থিত তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। বক্তৃতায় ওমর আব্দুল্লাহ কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়েও কথা বলেন। তার অভিযোগ, অনেক সময় রাজ্যগুলির সাংবিধানিক অধিকারকে খর্ব করার চেষ্টা করা হয়। তিনি বলেন, সংবিধান যে ভারসাম্য তৈরি করেছে সেটাকে সম্মান করতে হবে। এই প্রসঙ্গে তিনি জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন, যদিও বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই সভার উদ্দেশ্য ছিল জাতীয় স্তরে বিরোধী শক্তির মধ্যে ঐক্যের বার্তা দেওয়া। দলের এক নেতা বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার প্রশ্নে মতাদর্শগত ভিন্নতা থাকলেও একসঙ্গে লড়াইয়ের প্রয়োজন। বিজেপির তরফে অবশ্য এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। তাদের বক্তব্য, আঞ্চলিক দলগুলি নিজেদের রাজনৈতিক স্বার্থে জাতীয় রাজনীতিকে বিভ্রান্ত করতে চাইছে। এক বিজেপি মুখপাত্র বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মঞ্চে ওমর আব্দুল্লাহর উপস্থিতি বিরোধী রাজনীতিতে সমন্বয়ের ইঙ্গিত বহন করে। যদিও তাৎক্ষণিকভাবে জোট রাজনীতির রূপরেখা স্পষ্ট নয়, তবু বার্তাটি প্রতীকী দিক থেকে তাৎপর্যপূর্ণ। কৃষি ও শিল্প চলবে, কারো জমি কেড়ে নয়। সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের মাটি থেকে ফের একবার শিল্প ও কৃষির সহাবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বলেন, কৃষি ও শিল্প দুটোই চলবে, কারো জমি কেড়ে নিয়ে নয়। তার এই মন্তব্যের মধ্য দিয়ে অতীতের জমি আন্দোলনের প্রেক্ষাপটে উঠে আসে। সিঙ্গুর একসময় শিল্পায়নের নামে জমি অধিগ্রহণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই আন্দোলন রাজ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এখন সরকার উন্নয়নের বিকল্প মডেল অনুসরণ করছে। তার দাবি, আলোচনার মাধ্যমে সম্মতির ভিত্তিতে এবং ক্ষতিপূরণ নিশ্চিত করেই শিল্প গড়ে তোলা হবে। তিনি বলেন, চাষির জমি তার সম্মতি ছাড়া নেওয়া হবে না। শিল্প চাই, কর্মসংস্থান চাই, কিন্তু জোর করে নয়। এই বক্তব্যে সভায় উপস্থিত মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, বর্তমানে একাধিক শিল্প প্রকল্পে জমি মালিকদের সঙ্গে সরাসরি আলোচনা করে জমি হস্তান্তর করা হয়েছে। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হয়। তবে বিরোধী দলগুলির একাংশ এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, বাস্তবে শিল্পের গতি খুব বেশি নয় এবং কর্মসংস্থানের পরিসংখ্যানও পরিষ্কার নয়। তারা অভিযোগ করেছে, উন্নয়নের প্রচারের সঙ্গে বাস্তবের ফারাক রয়েছে। অর্থনীতিবিদদের মতে কৃষি ও শিল্পের মধ্যে ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। জমির ব্যবহার, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় মানুষের জীবিকা, এই তিনটি বিষয়কে সমন্বয় করেই পরিকল্পনা করা দরকার। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বাংলা উন্নয়ন চায়, কিন্তু নিজের শিকড় ভুলে নয়। তার বক্তব্যে স্পষ্ট, সিঙ্গুর এখনো রাজনৈতিকভাবে প্রতীকী জায়গা ধরে রেখেছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরের জনসভা থেকে নাগরিকত্ব ও মানবাধিকার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে দেশে ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে। তার দাবি, বাংলায় বসবাসকারী কোনো সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হবে না। তিনি বলেন, যারা বহু বছর ধরে এখানে বাস করছেন, কাজ করছেন, তাদের সম্মান ও অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। তার মতে, নাগরিকত্ব প্রশ্নে আইনগত প্রক্রিয়া থাকলেও মানুষের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। বিরোধী শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিচ্ছেন। তাদের বক্তব্য, নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো পদক্ষেপ সংবিধান ও আইনের ভিত্তিতেই হয়। মানবাধিকার কর্মীদের একাংশ অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন। তাদের মতে, প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে মানবিক সংবেদনশীলতা থাকা জরুরি। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব ইস্যু বহু রাজ্যে রাজনৈতিকভাবে স্পর্শকাতর, ফলে এই বিষয়ে বক্তব্য সবসময়ই জনমতকে প্রভাবিত করে।
বাংলায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন, হবে না। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভাষা ও আঞ্চলিক পরিচয়কে সামনে রেখে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কিছু শক্তি বাংলার ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করার চেষ্টা করছে। তার প্রশ্ন, বাংলায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন, হবে না। তিনি বলেন, বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের অংশ। ভাষাকে অসম্মান করা মানে সংস্কৃতিকে আঘাত করা। তার এই বক্তব্যে সভায় উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দলগুলির একাংশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভাষা নিয়ে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভাষা ও সংস্কৃতি সবসময়ই আঞ্চলিক রাজনীতিতে শক্তিশালী ইস্যু। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বাংলা সব ভাষাকে সম্মান করে, কিন্তু নিজের ভাষার মর্যাদা রক্ষায় আপোষ করবে না। তার এই মন্তব্যকে আসন্ন নির্বাচনের আগে সাংস্কৃতিক আবেগের আহ্বান হিসেবেই দেখা হচ্ছে। সাহিত্যে নয়, শান্তিতে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ। বিজেপির নতুন সভাপতির মন্তব্যে হাসির রোল। একটি প্রকাশ্য রাজনৈতিক সভায় করা একটি মন্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির নবনিযুক্ত এক রাজ্য সভাপতি দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সাহিত্যে নয়, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বক্তব্যটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। পাশাপাশি বিরোধী রাজনৈতিক শিবিরের কটাক্ষ তীব্র হয়। সভায় বক্তৃতা দিতে গিয়ে ওই নেতা রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনা ও বিশ্ব শান্তির বার্তার কথা বলতে গিয়ে এই ভুল তথ্য উল্লেখ করেন। উপস্থিত দর্শকদের একাংশ তখনই বিস্ময় প্রকাশ করেন। পরে ভিডিওটি ক্লিপ ছড়িয়ে পড়তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম অ-ইউরোপীয় সাহিত্যিক হিসেবে এই সম্মান পান। ইতিহাসবিদদের মতে এটি শুধু বাংলা ভাষার জন্য নয়, সমগ্র ভারতীয় সাহিত্য জগতের জন্য একটি গৌরবের মুহূর্ত ছিল। এই ভুল মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বাম শিবির তীব্র সমালোচনা শুরু করে। তাদের বক্তব্য, দেশের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক সম্পর্কে এমন প্রাথমিক তথ্য ভ্রান্তি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক বিরোধী নেতা বলেন, যারা বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলেন তাদের ন্যূনতম ইতিহাস জ্ঞান থাকা উচিত। তবে বিজেপির তরফে জানানো হয়েছে, বক্তব্যটি ছিল অনিচ্ছাকৃত ভুল এবং রবীন্দ্রনাথের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। দলের এক মুখপাত্র বলেন, মানবিক মূল্যবোধের প্রসঙ্গ তুলতে গিয়ে ভাষাগত ভুল হয়েছে। এটিকে ইস্যু করে অযথা রাজনীতি করা হচ্ছে। সাংস্কৃতিক মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষাবিদদের একাংশ বলছেন, জননেতাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতন থাকা জরুরি, কারণ তাদের বক্তব্য বহু মানুষের কাছে তথ্যের উৎস হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা চললেও এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর এখনো বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাকে ঘিরে আবেগ এতটাই গভীর যে সামান্য তথ্য ভ্রান্তিও বড় বিতর্কের রূপ নেয়।